আজকে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা আলোচিত একটি লাভ স্টোরি নিয়ে, যে মুভিটি দেখলে আপনাদের আশিকি 2 এর কথা মনে পড়ে যাবে, যা এবছরের একটি সেরা মুভি হতে চলেছে। গল্পটা বানি আর ক্রিসের। বানি যার লেখায় গানের ছন্দ সাজে, আর ক্রিস যার গানের আওয়াজে ওঠে ঝড়। দুজনেই ভিন্ন দুই জগতের, কিন্তু এই ভিন্ন দুই দুনিয়া থেকে যখন তারা এক হওয়ার চেষ্টা করে তখন তাদের পার করতে হয় নানা বাধা। তারা কি আসলেই পারবে জীবনের ভিন্ন ভিন্ন বাধা পার করে এক হতে, নাকি তাদেরও বিচ্ছেদের স্বাদ গ্রহণ করতে হবে? তো চলুন দেখে আসি এবছরের মুক্তি পাওয়া একটি সুন্দর ভালোবাসার গল্প, সাইয়ারা মুভিটি শুরু হয় বানি ভাত্রা নামে একটি মেয়েকে দিয়ে, যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে। তার সমস্ত পরিবারও সেখানে উপস্থিত। সে অপেক্ষা করছে নিজের ফিয়ন্সে মহেশের জন্য। কিছুক্ষণ পর মহেশের একটি ফোন আসে বানির কাছে। ফোনে মহেশ জানায় শেষ মুহূর্তে তার প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে। বানি খুব খুশি মনে জানায় যে এটা খুবই ভালো খবর, তাহলে আমরা না হয় পরেই বিয়ে করে নেব। কিন্তু তারপরেই মহেশ জানিয়ে দেয় সে আরেকজনকে ভালোবাসে, তাই সে বিয়েটি করতে পারবে না। এটা শুনে বানির মন একবারই ভেঙে যায়। পরবর্তী কয়েক মাস সে অনেক কেঁদেছে। ধীরে ধীরে তার পরিবারও তাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে। এতে 6 মাস কেটে গেলেও বানি এখনো মহেশকে ভুলতে পারেনি। এদিকে আমরা জানতে পারি যে বানির লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে। কখনো সুন্দর কবিতা লিখে, আবার কখনো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরে তার লেখায়। কিন্তু গত 6 মাস ধরে সে কিছুই লেখেনি। তাই সে জার্নালিজমের চাকরির একটি ইন্টারভিউ দিতে যায়। যদিও সে পুরোপুরি উপযুক্ত ছিল না, তবুও অনেক কষ্টে সে চাকরিটা পেয়ে যায়। এই চাকরির মাধ্যমে বানির দেখা হয় ক্রিস কাপুর নামের একজনের সঙ্গে। ঘটনাটা এমন যে বানি অফিসের বাইরে ডায়েরিটা ফেলে আসে। ক্রিস সেটা খুঁজে পায় আর তাকে ফেরত দেয়। ক্রিস একজন মিউজিশিয়ান। সে অফিসের এইচআর কে খুব খারাপভাবে মারধর করে, কারণ এই কর্মচারী তার গাওয়া গানের খারাপ রিভিউ দিয়েছিল। সে তার গায়কের কোনো প্রশংসাও করেনি, বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে। এতে করে ক্রিস ভীষণ রেগে যায় আর সেই কর্মচারীর উপর চড়াও হয়। তারপর ক্রিস সেখান থেকে চলে যাওয়ার সময় বানিকে বলে, তুমি খুব ভালো লেখো। তারপর ক্রিস চলে যায় নিজের বন্ধুদের কাছে এবং তাদের সাথেও অনেক ঝগড়া জড়িয়ে পড়ে, কারণ তার মনে হয় তার এক বন্ধুই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যেখানে তার নাম নেই। এর ফলে আজকে একটি শো বাতিল হয়ে যায়, কারণ সব ব্যান্ড মেম্বাররা সেখান থেকে চলে যায়। কিন্তু ক্রিস হাল ছাড়ে না। তার একমাত্র বন্ধু কিভি তার পাশেই থাকে। ক্রিস একা গিটার হাতে স্টেজে ওঠে এবং চমৎকার গান গায়, যার মাধ্যমে বোঝা যায় যে সে একজন সত্যিকারের প্রতিভাবান গায়ক। তার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগে। কিভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার যারা একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শো এর জন্য। তাই ক্রিসের যোগাযোগ হয় প্রিন্সের ম্যানেজার ভিনিতের সঙ্গে টাকা, কপিরাইট এবং গান গাইবার কৃতিত্বের বিষয় নিয়ে। ভিনিত ক্রিসকে মাত্র 3 দিনের সময় দেয়, কিন্তু কিভি বলে 3 দিনে গান তৈরি হয়ে গেলেও লিরিক্স লেখা সম্ভব নয়। তখনই ক্রিসের চোখ পড়ে বানির দিকে। বানি আসলে এখানে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স বড় তারকা হয় তাকে 2 মাস পরে আসতে বলা হয়। বানি ভিতরে ঢুকতেই পারছিল না। তখন ক্রিস তাকে সাহায্য করে। ক্রিসের হাতে পড়ে যায় বানির ডায়েরিটি। ডায়েরির কয়েকটি ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল, যেখানে কিছু কবিতার মতন। সে লাইনগুলো নিয়ে ক্রিস একটি গান বানিয়ে ফেলে। যদিও এই ছেঁড়া পাতায় মাত্র 2-4টি লাইনই লেখা ছিল, কিন্তু তবুও ক্রিস যখন সেটি নিয়ে গান গায় তখন সেখানে থাকা লোকজন আর প্রিন্স গানটি শুনে মুগ্ধ হয়ে যায়। জানায় এই গানটির ফুল ভার্সন সে চায়। তখন ক্রিস বানিকে বলে, তুমি এই গানটা পুরোটা লিখে দাও, আর গানটা রিলিজ হওয়ার আগে সে বানির প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে, যেটার জন্য বানিও রাজি হয়ে যায়। তারপর রাত থেকে তারা গানের কাজ শুরু করে দেয়। বানি ক্রিসের স্টুডিওতে আসে এবং লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে লিরিক্স লিখতে পারছিল না। তার ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল। ক্রিস অপেক্ষা করছিল কখন সে লেখাটি শেষ করবে। বানি বলে, সব গান হুট করে লেখা যায় না, কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে। যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে, সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লেখার এত প্রেসার যে আমি লিখতেই পারছি না। তো পরদিন ক্রিস তাকে নিয়ে যায় ছোট্ট একটি ক্রিকেট কোর্টে, যেখানে সে বুঝিয়ে বলে ক্রিকেটের মধ্যেও একটি চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে শেষ বলে 5 রান দরকার, তখন ব্যাটসম্যানের উপর কত চাপ থাকে, তবু সে চাপ সামলে ছক্কা মারে। তখন সে বানিকে বলে, তুমি সেই মুহূর্তটা ফিল করো, শেষ মুহূর্তের 1 বলে 6 রান, এবং যখন সে 6টা মারে তখন তার মধ্যে যে উত্তেজনাটা কাজ করে, যে ভালো লাগাটা হয়। বানি, তুমি কি ফিল করতে পারছো এই উইনিং 6 এর মুহূর্তটা কেমন? অবশেষে বানির মনে কিছু আইডিয়া আসতে শুরু করে। সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে, আর বানি যখনই লিরিক্স গুলো লেখে ক্রিস সেগুলোতে সুর বাঁধতে শুরু করে। এভাবে ধীরে ধীরে গানটিও প্রায় শেষ হয়ে যায়। ক্রিস সেটা গিয়ে অন্য গায়ককে শোনায়, কিন্তু সেই গায়কের মন্তব্য ছিল এতে কিছু র্যাপও যোগ করতে হবে, কারণ এটা বেশ সাধারণ একটি গান আর তার গানের মধ্যে র্যাপ অবশ্যই থাকতে হবে। আর এটা শোনার পর
ক্রিসও রাজি হয়ে যায়। এখন এটা শুনে বানি বেশ হতবাক হয়ে যায়, কারণ তারা দুজন অনেক কষ্ট করে এত ভালো একটি গান বানিয়েছিল এবং ক্রিস গায়কের একবার কথাতেই সেই গানটা পরিবর্তন করতে রাজি হয়ে গিয়েছিল। আসলে রাস্তায় সে দেখে এসেছে তার বাবা মহে মাতলামি করছে, এইসব নিয়ে সে খুবই আপসেট ছিল। তখন ক্রিস বলে যে তার শুধু টাকাতেই আগ্রহ। শুনে বানিরও খুব রাগ হয়, সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই পুলিশ আসে এবং ক্রিসকে বকাবকি করতে থাকে। আসলে ক্রিসের বাবা খুব বড় মাতাল ছিলেন। যখন থেকে ক্রিসের মা মারা গেছেন তখন থেকেই তার বাবা খুব বেশি মদ খাওয়া শুরু করে দিয়েছিলেন, আর সেই কারণে প্রতিদিন কোনো না কোনো ঝামেলাও করতেন, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যেত। এখন পুলিশ ক্রিসকে ওয়ার্ন করে যে তার বাবাকে যেন সে সামলে রাখে। ক্রিস তার বাবার এই কৃত্তিকলাপে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে তার পকেটে থাকা সব টাকা দিয়ে বলে সে যেন গিয়ে আরো মদ খায়। এখন ক্রিসকে রেগে যেতে দেখে বানি তাকে বোঝানোর চেষ্টা করে। বানির আগে মনে হয়েছিল যে ক্রিস শুধু টাকার জন্য এই সব কিছু করছে, কিন্তু সে এখন বুঝতে পারছে যে ক্রিস কতটা বড় সমস্যায় আছে। বানি ক্রিসকে জানায় কিছুদিন আগে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিনই তার বিয়ে ভেঙে যায়। এরপর থেকে বানি আর কিছুই লিখতে পারছে না। কিন্তু ক্রিস যখন তার জীবনে আসে তখন সে আবারও লেখা শুরু করেছে। সে ক্রিসকে বলে সে যেন হাল ছেড়ে না দেয় এবং তার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে। এরপর ক্রিস আর বানি মিলে তার বাবাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, কিন্তু সেখানকার ফিস ছিল অনেক বেশি। তাই ক্রিসকে সেই গানটির উপর থেকে যে রাইটস গুলো তার ছিল সেগুলো বিক্রি করতে হয়, যাতে সে টাকাটা জোগাড় করতে পারে। সবকিছু মিলে ক্রিস অনেক হতাশ ছিল, আর বানির সাথেও তার একটি গানেরই ডিল হয়েছিল। সেই গানটা যখন কমপ্লিট হয়ে গিয়েছিল তাই ক্রিস বুঝতে পারে তারা দুজনে আর কখনোই একসাথে হবে না। এটা শোনার পর বানিও বেশ হতাশ হয়ে যায়। এখন পরের দিন তারা সেই গানের কনসার্টে টিকিট পায়, তারা দুজনও সেখানে যায়। সেখানে দুজনের উপলব্ধি হয় যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। তারপর তারা দুজনে কিস করে এবং ঘনিষ্ঠ হয়। বানি ক্রিসকে বলে তুমি একদিন অনেক বড় রকস্টার হবে। ক্রিস বলে তার বন্ধুদের সাথে তার অনেক ঝগড়া হয়ে গেছে, তারাও তাকে ছেড়ে চলে গেছে। এসব শোনার পর বানি তাকে বলে যে ঝগড়া তারা করেছে নাকি তুমি করেছো। তখন ক্রিস নিজের ভুল বুঝতে পারে, সে তাদের বন্ধুদের কাছে ফিরে যায় এবং তার বন্ধুরাও তাকে ফিরে পেয়ে খুব খুশি হয় এবং তারা আবার একসাথে গান বানাতে শুরু করে, যেখানে বানি তাদের জন্য আবারও গান লেখে এবং ক্রিস সেই গানগুলো গায়, আর তাতে অনেক ভালো ভিউজও আসে, যার কারণে ক্রিস অনেক বেশি ফেমাস হয়ে যায়। অন্যদিকে বানির বাড়ির লোকেরাও জানতে পেরে যায় যে বানি আর ক্রিসের মধ্যে অ্যাফেয়ার চলছে। বানির বাড়ির লোকেরাও বেশ টেনশনে পড়ে যায়, কারণ তাদের বক্তব্য ছিল ক্রিসের মতো ছেলেরা কখনোই বিয়ে করবে না, আর বানির মাও চায় না বানি আগে যে কষ্টটা সহ্য করেছে তার ভাগ্যে আবারও সেরকম কিছু আসুক। কিন্তু বানি যখন তার মায়ের এই সমস্ত কথাবার্তা শোনে তখন সে আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার সমস্ত রিপোর্টস নরমাল ছিল। তাই ডক্টর সাজেস্ট করে তাকে যেন একটি নিউরোসার্জন দেখানো হয়। অন্যদিকে বানির মা ক্রিসকে বলে যদি বানিকে বিয়ে করতে রাজি হয় তাহলে সে যেন তার সাথে রিলেশনশিপে থাকে, কারণ সে চায় না বানি আবারও সবকিছু সহ্য করুক। এটা শোনার পর ক্রিস বানির কাছে গিয়ে বলে চলো আমরা বিয়ে করে নিই। সেই মুহূর্তে ক্রিসের কেরিয়ার মাত্র শুরু হয়েছে, এখনো অনেক কিছু অ্যাচিভ করতে হবে, তাদের দুজনের এত তাড়াতাড়ি বিয়ে করা উচিত নয়। তাই বানি বলে এখন নয়, আমরা পরে বিয়ে করবো। আর ক্রিসও বুঝতে পারে। এদিকে গোয়া যাওয়ার সময় ক্রিসরা দেখতে পারে তাদের গাড়িটা হিট করেছে, তাদের অনেক ফ্যান হয়ে গেছে যারা তাদের গাড়ি আটকে রেখেছে তাদের সাথে দেখা করার জন্য। আর অন্যদিকে বানি নিউরোসার্জনের কাছে যায়, যেখানে তার টেস্ট হয় এবং এখানে ডক্টর বানিকে বলে সে যেন একটি তারিখ মনে রাখে, কিন্তু কিছু সময় পর জিজ্ঞাসা করলে বানি আজকের তারিখও মনে করতে পারছিল না। তারপর ডক্টর আরো কিছু টেস্ট করে এবং জানতে পারে যে বানি ধীরে ধীরে অনেক কিছু ভুলতে শুরু করেছে, এবং এখানে ডক্টর তাকে জানায় যে তার অ্যালজাইমার্স আছে, যার কারণে বানি ধীরে ধীরে সবকিছুই ভুলে যাবে, এমনকি নিজের পরিচয়ও ভুলে যাবে। যা শুনে বানি বেশ হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না যে কি করবে। ডক্টর তাকে বলে সে যেন তার বাড়ির লোকদের সবকিছু সত্য বলে দেয়, কিন্তু বানি তাদের চিন্তিত করতে চায় না। তারপর বানি যখন বাড়িতে ফিরছিল তখন ক্রিস তার সাথে দেখা করতে আসে। সে বেশ চিন্তিত ছিল কারণ বানি তার কল রিসিভ করছিল না। এখন ক্রিস বানিকে জানায় যে তাদের গানের অনেক বেশি ভিউজ এসেছে এবং ফাইনালি সে ফেমাস হতে শুরু করেছে, আর যদি এমন চলতে থাকে তাহলে সে একদিন রকস্টার হয়ে যাবে। এখন এটা শোনার পর বানি ক্রিসকে কিছুই জানায় না, কারণ ক্রিসের কেরিয়ার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তাকে সে থামাতে চায় না। অন্যদিকে ক্রিস বানিকে জানায় কালকে একটি শহরে যেতে হবে কনসার্টের জন্য, যা শুনে বানি তার জন্য খুবই খুশি হয়। ডক্টর বানিকে বলেছিল বানির যে অ্যালজাইমার্স রোগটি রয়েছে এটার কারণে তার পাস্ট এবং বর্তমান নিয়ে কনফ্লিক্ট হতে পারে, পূর্বের কোনো ঘটনা বর্তমানের সাথে সে মিলিয়ে ফেলতে পারে। এখন পরের দিন বানি যখন অফিসে যায় সে জানতে পারে তার নতুন বস অন্য আর কেউই নয় বরং মহেশ, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। সেখানে মহেশকে দেখে সে হতবাক হয়ে যায়। মহেশ তার সাথে কথা বলে কিন্তু বানি কিছুই বলতে পারে না, মানে তার মাথায় আসছিল না যে সে কি বলবে। তারপর বানি ডিসাইড করে যে সে চাকরিটাই ছেড়ে দেবে, আর ক্রিসকে সে বলে তার ব্যাকপ্যাক করতে, কিন্তু ক্রিস বলে যে কিছুক্ষণ আগেই তারা দুজনে মিলে ব্যাকপ্যাক করেছে। এখন এটা শোনার পর বানি আবারও হতবাক হয়ে যায়। এরপর ক্রিস সেখান থেকে বেরিয়ে যায় অন্য
শহরের উদ্দেশ্যে কনসার্ট করার জন্য, কিন্তু ক্রিসের মনে হচ্ছিল বানির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তারপর আমরা বানিকে দেখতে পাই অফিসের একটি পার্টিতে যায়, সেখানে সে মহেশের সাথে দেখা করে এবং হঠাৎ করে তাকে বলতে শুরু করে যে কবে তাদের বিয়ে হবে, তাদের বিয়ের তারিখ ফিক্স করা উচিত যাতে তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যায়। এখন এটা শুনে মহেশ অবাক হয়ে যায়। তারপর বানি তাকে বলতে শুরু করে যে সে তাকে ইগনোর করছে কেন, এটা নিয়ে সে তার সাথে ঝগড়া শুরু করে দেয়, যা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়। তারপর বানি হঠাৎ করে মনে পড়ে যে সে হয়তো কিছু একটা গন্ডগোল করে দিয়েছে, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে পেরিয়ে পড়ে। কিন্তু সে যাওয়ার আগে তার ব্যাগটা সেখানেই ফেলে গিয়েছিল আর তাতে ছিল তার মোবাইল। অন্যদিকে প্লেনে ওঠার আগ পর্যন্ত ক্রিস বানিকে কল করে যায়, কিন্তু ফোনটা কেউ পিক করছিল না। পরে অবশেষে বানির ফোনটা সেখানে থাকা একজন রিসিভ করে আর সবকিছু ঘটনা খুলে বলে। এটা শোনার পর ক্রিস কনসার্ট ক্যান্সেল করে সেখানে দৌড়ে চলে আসে আর এসে দেখে ব্যাগটা সেখানে পড়ে আছে আর ব্যাগের ভিতর কিছু ডাক্তারের রিপোর্ট দেখতে পায় এবং সে বুঝতে পারে কেন সে এসব করছিল। তারপর ক্রিস বানির কাছে যায় সেই ক্রিকেট গ্রাউন্ডে। ক্রিসকে ফিরে আসতে দেখে বানি বুঝতে পারে যে ক্রিস তার ব্যাপারে সবকিছুই জেনে গেছে। তারপর বানির খুব খারাপ লাগে কারণ সে তার ক্যারিয়ারে বাধা হতে চায় না, কিন্তু ক্রিস তাকে বলে তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বানির ভালোবাসা। এখন বানির বাড়ির লোকেরাও সবকিছু জানতে পারে। ডক্টর তাকে বলে বানিকে একটি আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে সে শান্তি পাবে, কিন্তু বানির বাবা মা দুজনেই বেশ ব্যস্ত ছিল, তাই ক্রিস বানিকে নিয়ে যায় যেখানে তারা দুজনে বেশ ভালো সময় কাটাতে থাকে এবং নতুন গানও বানায়। তো ক্রিসের বন্ধু ক্রিসকে বলে ক্রিসের এখানে খুব বেশি প্রয়োজন। তখন ক্রিসও তাকে পাল্টা বলে যে তারা যেন এখানেই চলে আসে আর এখানেই তারা কনসার্ট করবে। তখন ক্রিসের বন্ধুদেরও প্ল্যানটা ভালো লাগে, তখন তারা সবাই এখানে চলে আসে। তারপর ক্রিস বানিকে নিয়ে কনসার্টে যায়, কিন্তু যে মুহূর্তে সে স্টেজে যায় বানি দেখে যে সেখানে মহেশও চলে এসেছে। আসলে মহেশ এখানকার স্পন্সর ছিল এবং মহেশকে দেখে বানি আবারও পাস্টে ফিরে যায় এবং মহেশকে বলতে শুরু করে যে তারা কবে বিয়ে করবে, সে কবে থেকে তার জন্য অপেক্ষা করছে এবং সে তাকে খুব ভালোবাসে। মহেশেরও বানির উপর খারাপ নজর ছিল, সে তাকে একটু রুমে নিয়ে যায় এবং বানিকে বলে যে তারা দুজন সব সময় একসাথে থাকতে পারে, কিন্তু তার জন্য সে তার ওয়াইফকে ডিভোর্স দেবে না। কিন্তু বানি তার কোনো কথাই বুঝতে পারছিল না এবং মহেশ বানির কাছে আসতে থাকে। তখনই সেখানে ক্রিস চলে আসে এবং বানিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু বানি ক্রিসের কথা মানছিল না, যার কারণে সে ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে মহেশ ও ক্রিসকে সেখান থেকে বের করে দিতে থাকে। এটা দেখে ক্রিসের খুব রাগ হয় এবং সে মহেশকে খুব মারধর করতে শুরু করে, আর সেটা দেখে বানি খুব রেগে যায় এবং সে ক্রিসকে সরিয়ে দিয়ে বলতে শুরু করে যে সে যেন চুপচাপ এখান থেকে চলে যায়। যখন ক্রিস সেখান থেকে যায় না তখন বানি তাকে ছুরি দিয়ে আঘাত করে। যখন বানির জ্ঞান ফিরে আসে তখন তার কিছুই মনে ছিল না। সে ক্রিসকে জিজ্ঞাসা করে কনসার্ট কবে, আমরা কনসার্টে যাব না? ক্রিস তখন তাকে বলে কনসার্ট তো হয়ে গেছে, কনসার্টে তুমি খুবই মজা করেছো। এই সবকিছু শুনে বানি কিছুই মনে করতে পারছিল না, এমনকি বানি ক্রিসের নামও ভুলে গিয়েছিল। এরপর ক্রিসের বন্ধুরা তাকে ডাকে কারণ একটি জায়গায় কনসার্টের জন্য যাচ্ছিল, তাই তারা চাচ্ছিল ক্রিস আসুক। আর ক্রিসের বন্ধু তাকে বোঝাচ্ছিল বানি ক্রিসের দায়িত্ব নয়, সে আর কতদিন বানিকে এভাবে টেনে নিয়ে যাবে, সে তার নিজের কেরিয়ার ডুবাবে। কিন্তু ক্রিস তাকে বলে ক্রিস যখন কিছুই ছিল না তখন বানি তার পাশে ছিল, তাই আজ সে বানিকে ছেড়ে যেতে পারবে না এবং তারা যেন চলে যায়, ক্রিস তাদের সাথে যাবে না। ক্রিস যখন বাসায় ফিরে যায় তখন দেখতে পায় কোথাও বানিকে পাওয়া যাচ্ছে না, এমনকি বানির প্যারেন্টও সেখানে চলে আসে এবং তারা পুলিশেও কমপ্লেন করে দেয়, কিন্তু তবুও বানির কোনো খোঁজ পাওয়া যায় না। এটা দেখে ক্রিস অনেক অবাক হয়ে যায়। তখন হঠাৎ তার চোখ পড়ে বানির সেই ডায়েরিটার দিকে, যেটাতে বানি যাওয়ার আগে আরেকটি গান লিখে গিয়েছিল। আর বানি বলেছিল যদি কোনো মেয়ে গানটা শোনে তাহলে তার বিএফ এর কাছে দৌড়ে ফিরে আসবে। তাই ক্রিস ডিসাইড করে এই গানটাকে সব জায়গায় ছড়িয়ে দিবে, আর এটা শুনে হয়তো একদিন বানি তার কাছে ফিরে আসবে। তখন ক্রিস তার বন্ধুদের কাছে যায় এবং তার বন্ধুকে সে বলে যে করেই হোক এই গানটাকে সব জায়গায় পৌঁছাতে। আর দেখা যায় পরে ওই গানটাও ভাইরাল হয়ে যায়। তারপর ক্রিসের কাছে একের পর এক অফার আসতে থাকে আর ধীরে ধীরে ক্রিস অনেক বড় রকস্টার হয়ে যায়। তার ফ্যান ফলোয়িং অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু ক্রিসের এখন সবকিছু পাওয়ার পরেও বানির কথা মনে পড়ছিল, কারণ তার কাছে বাকি সবকিছুই ছিল কিন্তু বানি ছিল না। একসময় তাদের লন্ডন থেকেও অফার আসে, তাদের লন্ডনে একটি কনসার্ট হওয়ার কথা। কনসার্টের আগে তার বন্ধুরা তাদের গানের উপর কিছু রিমেক দেখছিল আর গ্যালারিতে দূরে ক্রিস বসেছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের গানের রিমেক করছে। এটা বড় স্ক্রিনে দেখার সময় হঠাৎ করে তার বন্ধুর চোখ পড়ে একটি মেয়ের গানের উপর, যার পিছনে বানি বসেছিল। ক্রিসেরও হঠাৎ করে সেদিকে চোখ পড়ে আর দৌড়ে সে গ্যালারি থেকে নেমে এসে দেখতে পায় এই গানটিতে আসলে বানিয়ে আছে। সে পিছনে মুখ লুকিয়ে বসেছিল আর কাঁদছিল। খোঁজ নিয়ে জানতে পারে এই গানটি হচ্ছে মানালির একজন সিঙ্গার এটি রিমেক করেছে আর বানিও সেখানেই আছে। তাই সবকিছু ছেড়ে ছুড়ে ক্রিস মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই কনসার্টটি আসলে তাদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট ছিল, কিন্তু ক্রিস এগুলো সবকিছু বাদ দিয়ে বানির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে গিয়ে ক্রিস একটি মহিলার কাছ থেকে জানতে পারে বানি তার জন্য একটি চিঠি রেখে গেছে। ক্রিস চিঠিটা পড়তে শুরু করে। সেখানে বানি লিখেছিল আমি জানি ক্রিস, চিঠিটা যদি তোমার হাতে থাকে তাহলে তুমি অলরেডি সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছো আর আমি অনেক বড় ভুল করেছি। সেই
সেই ভিডিওটা দেখেছি যেখানে তার আর মহেশের মধ্যে সে গুলিয়ে ফেলেছিল, এবং পরে যখন সে বিষয়টা জানতে পারে সে খুবই কষ্ট পায় এবং ভবিষ্যতে আর ক্রিসকে যাতে সে কষ্ট না দেয় তাই জন্য সে তাকে ছেড়ে চলে গেছে। এই সবকিছু পরে ক্রিস অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর সে বানির সাথে দেখা করে, কিন্তু এতদিন পরে সে ক্রিসকে চিনতেই পারছে না। একটা অপরিচিত মানুষের মতনই সে তার সাথে কথা বলতে থাকে। ক্রিস বানিকে নিয়ে খোলা একটি মাঠে যায়, ঠিক আগের মাঠটার মতন। সেখানে তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে ঠিক আগের মতন, যাতে হয়তো বানির কিছুটা মনে পড়ে এবং সেই আগের মতন ক্রিকেটের উইনিং মুহূর্তটা তার সামনে এক্সপ্লেন করতে থাকে। এক সময় বানির সবকিছু মনে পড়ে আর বানিও তাকে বলতে থাকে আই লাভ ইউ ক্রিস কাপুর। ক্রিস অবশেষে বানিকে মনে করাতে পেরেছে আর বানিও তাকে চিনতে পারে। তারপর মুভির একটি হ্যাপি এন্ডিং দেখানো হয় সেই কনসার্টটিতে, যে কনসার্টটি তাদের সবচেয়ে বড় ইভেন্ট। সেখানে বানিকেও সে নিয়ে যায় এবং দেখানো হয় তারা দুজন বিয়ে করে। আর বানির ডায়েরিতে প্রথম ছবিটাই তাদের দুজনের থাকে, আর বাড়িতে অসংখ্য ছবি আছে তাদের, যা বানিকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দিবে। এমনকি ডাক্তার যেভাবে বলেছিল সেভাবে তারা একটি রুটিন তৈরি করে আর তাদের ভালোবাসার দিনগুলো কাটতে থাকে। তো আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভালোবাসার গল্প নিয়ে।